তোর প্রতিদিন বলা লাগবে কেন রে? হ্যাঁ, আর এই যে শাহাবুদ্দিনের কি শাহাবুদ্দিনই তো, এগুলো সব। ম্যাম আজকে ল্যাপটপ দিয়ে ঢুকছি তো আসতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা, সেটা হচ্ছে রিনেম করো, রিনেমটা তো আসবে। প্রথম দিন আজকে তো এই জন্য এরকম হইতেছে। হ্যাঁ, শাহাবুদ্দিন। আচ্ছা, আবার রিনেম কর। আবার কি কানে শুনতে পাচ্ছে না? জি মিস করতেছি। হ্যাঁ, রিনেম করো। আর এরপরে আরো যেগুলো আছো, ঠিক আছে, শাহাবুদ্দিনেরটা বুঝলাম। আর বাদ বাকি সিয়াম তো কি যে হয়েছে, সিয়ামের আমি নিজেও বলতে পারবো না। পালের গোদার যদি এই অবস্থা হয় তাহলে তো বাদ বাকি সব গেছে। ম্যাডাম আমার ফোনে কি জানি হইছে, ম্যাডাম আজকে রিবুট মারবো। হ্যাঁ, ফোনের মধ্যে ফোন ঠসা হয়েছে, আর কিচ্ছু না। এখন বললাম তো নিয়ে আসছি, বাদ বাকি যদি কারো কিছু জানা থাকে সে বলে দিও, আমি খুঁজে খুঁজে তারে উড়াই ফেলবো, মনে রাখিস। আর বাদ বাকি বললাম তো থাক, স্যার ক্লাস নিক, স্যারকে হোস্ট করে দিয়েছি। আর বাদ বাকি কি করতে হবে সেটা আমি পরে বুঝিয়ে দেবো। ম্যাডাম আবার তো রিনেম করতেছে না। আবরারের হচ্ছে না কেন? আবরার আনমিউট করো। করুক, আগে কথা বলুক ম্যাডাম, নাহলে তো বুঝতে হবে না। আবরার করছি মিস। নতুন আসছো তুমি? না মিস, তাহলে আগে রিনেম, আমার ফোনে আগে রিনেম করা ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, তো আরেকটা ফোন দিয়ে ঢুকছি, এই জন্য। ওকে ওকে, প্রোফাইল পিকচার এনে পরে। হ্যাঁ ঠিক আছে, আজকে সমস্যা থাকলে থাক। ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। গত ক্লাসে আমরা রকেটের গতি পড়েছিলাম। মহাশূন্যে রকেট যে যাত্রা করে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে রকেট চালনা করা হয়, মহাশূন্যে বা স্পেসে পাঠানো হয়। তো পৃথিবীর যে মহাকর্ষীয় যে ক্ষেত্রটা আছে, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠা যায়, আমরা জেনে আসছি যে অভিকর্ষ স্তরণের মান কমতে থাকে। অভিকর্ষ স্তরণের মান কমতে থাকার অর্থ হচ্ছে ওই বস্তুটার উপর পৃথিবীর আকর্ষণ বল কমতে থাকে। পৃথিবীর আকর্ষণ বলটা কমতে থাকে, কারণ হচ্ছে আমরা জানি যে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল বা আকর্ষণ বল তিনটাই বলা যায়, অভিকর্ষ, আকর্ষণ বা মহাকর্ষ বল। যেহেতু পৃথিবী এবং দুটা বস্তুর মধ্যেকার বলকে আমরা মহাকর্ষ বল বলতে পারি, আবার যেহেতু দুটা বস্তুর মধ্যে একটা পৃথিবী আছে সেহেতু সেটাকে আমরা অভিকর্ষ বলও বলতে পারি। মহাকর্ষ বল বা অভিকর্ষ বল দুইটাই কিন্তু, যেটাই বলো না কেন, এটা কিন্তু শুধুমাত্র আকর্ষণ বল, এখানে কিন্তু কোনো বিকর্ষণ বল কাজ করে না, এটা আমরা সংজ্ঞায়িত করি না, বলা হয় না, এই জন্য এটাকে আমরা আকর্ষণ বলও বলতে পারি। তো আমাদের অভিকর্ষ বলের জালি, আমরা যে অভিকর্ষ বল কোনো বস্তুর উপর পৃথিবীর, আমরা যেহেতু পৃথিবীতে বসে আছি, পৃথিবীতে বসবাস করছি, পৃথিবী নিয়েই আমরা কনসিডার করব, অন্যান্য গ্রহ উপগ্রহ নিয়ে কনসিডার করছি না। পৃথিবীর উপর কোনো বস্তুর আকর্ষণ বলটা হচ্ছে এমজি, অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। তাহলে যে বস্তুটা, রকেটটা পৃথিবীর উপর কি বল প্রয়োগ করে? পৃথিবী রকেটের উপর হচ্ছে এমজি পরিমাণ বল প্রয়োগ করে। জি এর মান উপরের দিকে উঠতে থাকলে কমে যায় মানে কি, অভিকর্ষ বলটা বা মহাকর্ষ বলটা বা আকর্ষণ বলটা কমে যায়। এরকম ভাবে কমতে কমতে পৃথিবীর তো একটা নির্দিষ্ট মহাকর্ষীয় ক্ষেত্র আছে, তাই না? মহাকর্ষীয় ক্ষেত্রটা আমরা মহাকর্ষে যে পড়বো, তো মহাকর্ষীয় ক্ষেত্রটা আছে, তো মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যখন চলে যায়, তাহলে ওই বস্তুর উপর কিন্তু পৃথিবীর আকর্ষণ বল কাজ করে না, কারণ পৃথিবীর মহাকর্ষ বাইরে চলে গেছে। তার মানে অভিকর্ষ স্তরণ মানে কি, মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর যে বেগ বৃদ্ধি হার। তাহলে এখান থেকে যখন, এটা পৃথিবী মনে করো, পৃথিবী, এইটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র মানে এই এলাকা পর্যন্ত এই বস্তু অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলটা কোন বস্তুর উপর ক্রিয়াশীল থাকবে। এখন এই বস্তুটা এখানে আছে, হ্যাঁ কাজ করবে, পৃথিবীর দিকে আসবে। এখন যদি বস্তুটা কোনোভাবে এই এরিয়াটা পার করে এখানে চলে যায়, এখানে অর্থাৎ পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে গেল, তাহলে এটার উপর আর পৃথিবীর আকর্ষণ বল বা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কাজ করবে না। তখন
জি এর মানটা হবে 0, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা হবে 0। বলের পরিমাণ 0 হওয়া মানে কি? বল F = 0, তাহলে mg = 0। F এর মান আমি 0 ধরলাম, বল কাজ করছে না, তাহলে আমরা কি পাবো? বস্তুর ভর তো আর পরিবর্তনশীল না, বস্তুর ভর তো আর 0 হবে না, m ≠ 0, তাহলে g = 0 হবে। দুইটা বস্তুর গুণফল যদি 0 হয়, একটা যদি 0 না হয়, অন্যটা অবশ্যই 0 হয়, এটা তো আমাদের জানা আছে। m এখানে 0 হবে না, তাই আমাদের g 0 হবে। কখন? যখন মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যাবে, তখন ওই বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করবে না। মানে এতগুলো কথা কেন বললাম সেটা আমি একটু বলছি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন এখানে আমরা রকেটের ভরটাকে আমরা বড় হাতের m ধরলাম, ঠিক আছে, বড় হাতের m ধরলাম। এখানে তো আর পৃথিবীর ভরের কোনো কাজ কারবার নাই, এই জন্য আপাতত আমরা রকেটের ভরটাকে বড় হাতের m ধরলাম। যেহেতু এখানে আমরা হচ্ছে ডেল এমটা হচ্ছে জ্বালানি ব্যবহার, কতটুকু জ্বালানি ব্যবহার করেছি আমরা, তার ভর, আর সময়টা হচ্ছে ডেলটি, অর্থাৎ ডেলটি সময়ে ডেল এম পরিমাণ জ্বালানি ব্যবহার করেছি। বেসিক্যালি জ্বালানিটা গ্যাস আকারেই বের হয়, সেই গ্যাসের বেগটা হচ্ছে ভি, জ্বালানি ব্যবহারের হার। ডেল এম কে যদি আমরা ডেলটি দ্বারা ভাগ করি, ডেলটি সময়ে ডেল এম পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয়েছে, তাহলে জ্বালানি ব্যবহারের হার কত হবে? ডেল এম ভাগ ডেলটি। ডেল এম ভাগ ডেলটিকে একসাথে আমরা বলবো জ্বালানি ব্যবহারের হার, আর ডেল এমটা হচ্ছে জ্বালানি ব্যবহারের পরিমাণ, আর ডেলটি হচ্ছে সময়, অতিবাহিত সময়, ভিটা হচ্ছে নির্গত গ্যাসের বেগ। জ্বালানি যে আমরা পুরালাম, ব্যবহার করলাম, সেটার কারণে হচ্ছে বেগ বের হচ্ছে, সেই বেগটা হচ্ছে এত, ঠিক আছে। এখান থেকে আমরা গত ক্লাস পড়েছিলাম রকেটের ভর m হলে a = কত হবে? রকেটের উপর ধাক্কা a = f ভাগ বড় হাতের m, তাহলে 1/m। f এর মানটা হচ্ছে ডেল m ভাগ ডেল টি ইন্টু হচ্ছে v, এটা হচ্ছে রকেটের ত্বরণ। এখন প্রশ্ন হচ্ছে রকেটের ত্বরণে কিন্তু আমরা জি এর মানটা কনসিডার করি না। গত ক্লাসে বলেছিলাম যে জি এর মান কনসিডার যদি করি তাহলে কি ঘটনা ঘটবে। জি এর মানটা যদি কনসিডার করি তখন হবে হচ্ছে a = 1/m ডেল m ডেল টি ইন্টু v বিয়োগ হচ্ছে জি। জিটা বিয়োগ হলো কেন? জিটা বিয়োগ হলো তুমি হচ্ছে অভিকর্ষ বল পৃথিবীর দিকে কাজ করছে, রকেটের বলটা হচ্ছে পৃথিবীর দিকে কাজ করছে, পৃথিবীর বাইরে আমি রকেটটাকে পাঠাতে যাচ্ছি, মানে অভিকর্ষ বলের বা অভিকর্ষ ত্বরণের বিপরীতে পাঠাতে যাচ্ছি, এই কারণে আমাদের নেগেটিভ হচ্ছে। অভিকর্ষ বল হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে পৃথিবীর কেন্দ্রে যেহেতু কাজ করে এই দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে বস্তুটাকে আমি রকেটটাকে পাঠাতে যাচ্ছি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, জাস্ট বিপরীতে। এই জন্য আমাদের এই ত্বরণটাকে আমরা -g ধরবো। তাহলে এটা হচ্ছে এইটা কখন খাটবে? যখন রকেটটা ভূপৃষ্ঠের বা পৃথিবীর কাছাকাছি জায়গায় থাকবে। কাছাকাছি বলতে যে এলাকা জুড়ে রকেটে অভিকর্ষ ত্বরণ কাজ করবে বা মহাকর্ষীয় ক্ষেত্র বিদ্যমান থাকবে। যদি মহাকর্ষ ক্ষেত্র পার হয়ে স্পেসে চলে যায়, মহাশূন্যে চলে যায়, তখন কিন্তু আমাদের আর জি এর দরকার হবে না, জি আমরা কনসিডার করব না, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে এই রকেটের ত্বরণটা অনেক বেশি, যার কারণে জি বাদ দাও বা বাদ না দাও এটার উপর কোনো প্রভাব পড়ে না ত্বরণের ক্ষেত্রে। মনে করো ত্বরণ হচ্ছে 5000 মিটার/সেকেন্ড, 5000 মিটার/সেকেন্ডের সাথে 9.8 যোগ করো বা বিয়োগ করো, এটা কোনো তেমন ইফেক্ট করে না। আমরা জানি যে রকেটের গতি কত বেশি, সবাই জানি আমরা। তো এক্ষেত্রে জি এর মান বাদ দেওয়া ধরে করো তা মানে সমস্যা নেই। তো যদি তোমার এটা ধরে করো তাহলে তোমাদের হচ্ছে রকেটটা ধরে নেব আমরা যে ভূপৃষ্ঠের বা পৃথিবীর এরিয়া অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র এখনো পার হয় নাই, কাছাকাছি কোনো জায়গায় আছে আর, ঠিক আছে। এই কারণে আমরা তখন জিটা বাদ দিয়ে ত্বরণটা হিসাব করবো, ঠিক আছে। আর বলটা তাহলে কত হবে? বলটা তাহলে এটা হবে F = এটা ছিল, দেখো 1/m, m-টা ভাগ আছে পুরোটার সাথে, ঠিক আছে। তাহলে আমরা এই এটা বের করে নিয়ে এটাকে আমরা পুরা m দিয়ে বিয়োগ করে দিব, পুরা m দিয়ে গুণ করে দিব। পুরা m দিয়ে যদি গুণ করে দেখো তো কত হচ্ছে। F = কার m দিয়ে গুণ করব? রকেটের m দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি? ডেল m ভাগ ডেল টি ইন্টু v, mm কেটে গেল, মাইনাস হচ্ছে mg, এটা হচ্ছে বল পাবো। এটা হচ্ছে রকেটের উপর প্রযুক্ত বলটা হবে এটা। কখন? যখন রকেটটা
ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে যখন রকেটের উপর অভিকর্ষ বল কাজ করবে। রকেটের উপর যদি সবসময় অভিকর্ষ বল কাজ করে তাহলে কিন্তু রকেট আর স্পেসে যাইতে পারবে না, কারণ আমাদের পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র ত্যাগ করে পাড়ি দিয়ে রকেটটা হচ্ছে স্পেসে চলে যায়, অর্থাৎ মুক্তি বেগে আমরা রকেটটাকে নিক্ষেপ করি আর কি, মানে চালনা করি। সেক্ষেত্রে আমাদের চলে যায় হচ্ছে স্পেসে। পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র খাটানোর জন্য একটু জেনে রাখো 11.2 km/s এই বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করতে হবে, এটাকে বলা হয় মুক্তি বেগ, এসকেপ ভেলোসিটি। 11.2 km/s, বুঝতে পারছো কত বেগ? 11.2 km/s। এতটুকু বেগে তোমাকে এতগুলা বেগে যাইতে হবে। যাত্রা যদি শুরু করে তাহলে সে আর পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র ত্যাগ করে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা পৃথিবীতে আসতো তখন সেম ইকুয়েশন হবে কিনা, তখন তুমি কোথা থেকে রকেটটা তুমি যাত্রা জি এর মান স্যার পরিবর্তিত হবে? পরিবর্তন হবে না। যখন তুমি মনে করো আমি হচ্ছে এটা হচ্ছে মহাকর্ষ, এগুলো ডিটেলস পড়াবো। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ, এটা চাঁদ। পৃথিবী থেকে চাঁদে যেতে তোমার হচ্ছে 11.2 km/h বেগে নিক্ষেপ, km/s বেগে কোন একটা বস্তুকে অর্থাৎ রকেটকে, কোন একটা মহাকাশ যানকে কিন্তু তোমাকে যাত্রা শুরু করতে হবে, কারণ এই পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র কাটিয়ে কোনো একটা বস্তুকে যেতে হলে, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যেতে হলে 11.2 km/s বেগ লাগবেই মিনিমাম। এটা তার চাইতে বেশি তুমি দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে পৃথিবী থেকে মনে করো একটা মহাকাশ যান চাঁদে চলে গেছে, যেভাবে হোক একটা বেশি বেগ টেগ নিয়ে চাঁদে গেছে। চাঁদ, চাঁদে যাওয়ার পর চাঁদ থেকে এখন পৃথিবীতে আসবে, তাহলে এই বেগটা আর তাকে দিতে হবে না। তখন চাঁদের অভিকর্ষ ত্বরণ কিন্তু পৃথিবীর অভিকর্ষ ত্বরণের তুলনায় 1/6 অংশ, প্রায় 1/6 অংশ। তখন তোমাকে এখান থেকে মুক্তি বেগটা হচ্ছে চাঁদের যে মহাকর্ষ ক্ষেত্র আছে সেই মহাকর্ষ ক্ষেত্র আমাকে পাড়ি দিতে হবে। সেই মহাকর্ষ ক্ষেত্র পাড়ি দিতে হলে আমাকে এত বেগ আর লাগবে না। সেটা কার উপর নির্ভর করবে? চাঁদের অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করবে, কারণ মুক্তি বেগের মানটা হচ্ছে √2gr। দেখো জিটা হচ্ছে যে জায়গা থেকে তোমার হচ্ছে বস্তুটাকে নিক্ষেপ করবা সেই জায়গাটার জি অভিকর্ষ ত্বরণ, যে জায়গা থেকে যে বস্তুটা থেকে নিক্ষেপ করবা সেই বস্তুটার ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ সমান না, চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সমান না, তাহলে চাঁদের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগ সমান না, এখানকার জি সমান না। সুতরাং ভিন্নতা আসবে। আমরা পৃথিবী থেকে রকেট উৎক্ষেপণ আমরা করছি, ঠিক আছে, আমরা এটা করব, এটা আমরা পৃথিবীর জি হিসাব করলাম। এই জিটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে? যতক্ষণ পর্যন্ত রকেটটা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে। আর একটা জিনিস জেনে রাখো, আমরা সর্বোচ্চ উচ্চতা বের করি h=v0² বা 2g, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। আমাদের সকলের ওয়েল নান ইকুয়েশন এটা, v0² ভাগ হচ্ছে 2g। এটা খাটবে না সবসময়, এটা সবসময় খাটবে না। কেন খাটবে না? কারণ এটা 2g তো খাটবে না, কারণ হচ্ছে তুমি যখন একটা বস্তুকে অনেক বেশি বেগে নিক্ষেপ করবা তখন জি এর মানটা আমি একটু বলেই দিলাম, জি এর মানটা পরিবর্তনশীল, ভূপৃষ্ঠ থেকে বস্তুটার উচ্চতার উপর নির্ভর করে। যত উপরের দিকে যাওয়া যায় জি এর মান কমে থাকে। এখন প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, এরকম 200 কিলোমিটারের মধ্যে কিন্তু তেমন কোনো জি এর মানে পরিবর্তন হবে না। এখন যদি তুমি বলো যে আমি হচ্ছে 50,000 কিলোমিটার উঠবো উপরে, একটা বস্তুকে এমন একটা জুড়ে নিক্ষেপ করা হয়েছে যেটা মনে করো 50,000 বা 1 লাখ কিলোমিটার উপরে উঠবে, তখন কিন্তু জি এর মানটা পরিবর্তনশীল, সেই পরিবর্তনশীলকে আমাকে কনসিডার করতে হবে। এখন যদি 9.8 হয় আর 9.79 হয়, 9.797 হয়, এটা ব্যাপার না, বা 9.8 এর জায়গায় 9.73 নিলাম, এটাও তেমন সমস্যা না। কিন্তু এখন 9.8 এর জায়গায় যদি 4.8 হয় জি এর মান, তখন কিন্তু কনসিডারেবল, তখন কিন্তু আমি নেগলেক্ট করতে পারি না, তখন আমি কনসিডার করতে পারি। তাই অতি দ্রুত বেগে, অতি উচ্চ বেগে নিক্ষেপ বস্তুর ক্ষেত্রে এই খাড়া উপরের দিকে সে সমীকরণটা v0² ভাগ 2g
আমরা ব্যবহার করতে পারবো না। আমরা সাধারণত 30 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, দেখবা তোমাদের এই অঙ্কগুলা কখনোই কিন্তু কিলোমিটার পার সেকেন্ড দেওয়া থাকে না কোনো বস্তুর বেগ। যখন একটা আমরা লিখি না একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তখন কিন্তু কখনোই লিখি না যে 30 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, সরি 20 কিলোমিটার পার সেকেন্ড, এগুলোতে কিন্তু দিই না আমরা। আমরা সাধারণত লিখি 30 মিটার পার সেকেন্ড, 60 মিটার পার সেকেন্ড। খুবই কম বেগটা যখন ধরি তখন কিন্তু আমি সূত্রটা খাটাতে পারবো। এখন যদি আমাকে বলা হয় যে 20 কিলোমিটার পার সেকেন্ড, তখন কিন্তু আমি সূত্রটা খাটাতে পারবো না। তখন 20 কিলোমিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুটাকে নিক্ষেপ করলে কতটুকু উচ্চতায় উঠবে, তাহলে কি আমরা বের করতে পারবো না? বের করতে পারবো, সেটা আমরা পরে শিখবো। এখানে আমরা আমাদের আলোচ্য বিষয় এখানে না এটা, ঠিক আছে? সেটা আমরা মহাকর্ষ, কাজ ক্ষমতা, শক্তি এগুলোতে শিখবো আমরা কিভাবে অতি উচ্চ বেগে বস্তু যদি নিক্ষেপ করা হয়। যদিও এগুলো বইতে তোমাদের বইতে ওইভাবে দেওয়া নেই, তবু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে এগুলো থেকে আমরা কিভাবে বের করব। আর এখানে আমি এক্সপ্লেন করলাম কেন আমি ভি নট স্কয়ার ভাগ 2g খাটবে না, ঠিক আছে? কারণ আমার উপরের দিকে উঠে গেলে জি এর মানটা কমতেই থাকে, অনেকটাই কমে যায় বেশি উপরে উঠলে। আচ্ছা, তোমাদের স্যার কতদূর পর্যন্ত পড়েছে? আমাদের আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রের কয়েকটা অ্যাপ্লিকেশন পড়লাম, দুইটা নিউটনের গতিসূত্রের দুইটা অ্যাপ্লিকেশন পড়লাম, মানে 4টা আমরা অ্যাপ্লিকেশন পড়ালাম। এখন আমরা হচ্ছে সংঘর্ষে যাব। সংঘর্ষ কি তোমাদের সংঘর্ষে তোমাদের স্যার পড়িয়েছেন। সংঘর্ষের আগে একটা পড়া আছে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলটা মনে হয় পড়ানো হয়নি, সংঘর্ষে চলে গেছে খুব তাড়াতাড়ি। কেন্দ্রমুখী বল তোমাদের বেশি পড়াতে হবে না, কারণ আমি ঘূর্ণন গতি যখন পড়াইছি তখন হচ্ছে তোমাদের হচ্ছে পড়িয়েছিলাম, কেন্দ্রমুখী ত্বরণ পড়িয়েছিলাম, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা পড়িয়েছিলাম, ঠিক আছে? একটু দেখো, ধ্রুববেগ মনে করো, রৈখিক বেগটা ধ্রুব ধরেছিলাম। ধ্রুব ধরে হচ্ছে যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, ঘূর্ণনশীল অবস্থায় আছে, এবং এই বস্তুটা রৈখিক বেগটা হচ্ছে ওই বৃত্তের স্পর্শক বরাবর আমরা জানি। আচ্ছা, এই ভি এর মান, দুটা ভি এর বেগ, এখন এই বস্তুটা কিভাবে চলছে বলো দেখি। ভি সব জায়গায় ভি সমান, তাহলে এই বস্তুটাকে কিভাবে ঘুরছে একদিন বলো দেখি, কি বলবো আমরা? রৈখিক বেগটা হচ্ছে সমান আছে সকল ক্ষেত্রে, ভি 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 ভি। এই বেগটাকে কি বেগ বলবো বলো একজন? স্যার ঘূর্ণন স্যার। এই ভিটা রৈখিক বেগটাকে কি রকম বেগ বলবো? সুষম বেগ, স্যার অসম বেগ, স্পর্শক স্যার। সুষম বেগ না অসম বেগ না, এগুলা বেগ বলবো না। সমান বেগের পরিমাণ সমান আছে, তাহলে কি বলবো আমরা? স্যার সুষম বেগ। সুষম বেগ বলবো, তাই না? এটাকে কি বলবো? এটাকে কি বলো বলো? অসম বেগ, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন এখন বলি যে সুষম বেগ, বেগের আমরা কি বলি যে একটা সরল রেখা বরাবর একটা বস্তু যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, এটা মনে করো পূর্ব, এটা মনে করো পশ্চিম। এখানে আমার যাওয়ার সময় বেগের মানটা পরিবর্তন হচ্ছে না, দিকটাও যদি পরিবর্তন না হয় তখন আমরা সেটাকে সুষম বেগ বলি। এখানে এই যে বেগটা ভি ভি ভি, এটা কি পরিবর্তন হচ্ছে? আমরা পরিবর্তন হচ্ছে কিনা আমার প্রশ্ন না, আমি ধরে নিয়েছি পরিবর্তন হচ্ছে না, বেগের মানটা সমান আছে, তাহলে এটাকে আমরা কি সুষম বেগ বলতে পারবো কি পারবো না? একজন বলো। ইয়েস স্যার। পারবো না? কেউ একজন কি এই মতের পক্ষে আছে আমরা সুষম বেগ বলতে পারবো না? জি স্যার। কে আছে? নাম কি বলো তোমার? হোয়াটস ইউর নেম? তোমার নাম হচ্ছে রনি? জি স্যার। হ্যাঁ, সুষম বেগ বলতে পারবো না, দিস ইজ কারেক্ট অ্যান্সার। সুষম বেগ হতে হলে এখানে তো আমি দেখিয়েছি বেগের মানও পরিবর্তন হওয়া যাবে না, দিকও পরিবর্তন হওয়া যাবে না। কারণ আমরা জানি তোমাদের পড়ায়, তোমরা কি মনে থাকে না নাকি? হ্যাঁ, তোমাদের পড়ায় এত সুন্দর করে ধীরে ধীরে পড়ায়, তোমরা অনেকে
অবজেকশনও জানাও, মনে মনে অবজেকশন জানাও যে স্যার ধীরে ধীরে পড়াই, জুড়ে জুড়ে পড়াই। আমি জুড়ে জুড়ে পড়াইলে তোমরা নিতে পারবা না, ঠিক আছে? আমি অনেক স্পিডি মানুষ, কিন্তু অনেক স্পিডি মানুষ, ধীরে ধীরে পড়াতে আমার নিজেরও ভালো লাগে না, কিন্তু অনলাইনে পড়াচ্ছি এই জন্য ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে পড়াই। তোমাদের যখন কেন্দ্রমুখী ত্বরণ পড়াই তখন কিন্তু সুন্দর করে বলে দিচ্ছিলাম, ঘূর্ণন গতি যখন পড়াচ্ছিলাম, ভেক্টর রাশির পরিবর্তন হয়, ভালো করে মনে করে দেখো, রিভিউ করছি। ভেক্টর রাশির পরিবর্তন হয় তিনটা কারণে: মানের পরিবর্তনে, দিকের পরিবর্তনে, মান ও দিক উভয়ের পরিবর্তনে। তাহলে যে কোনো একটা ভেক্টর রাশির পরিবর্তন আমরা তিন ভাবে লক্ষ্য করতে পারি, তিন ভাবে কনসিডার করতে পারি। শুধু মানের পরিবর্তন হলেও তোমার হচ্ছে ভেক্টর রাশির পরিবর্তন হবে, শুধু দিকের পরিবর্তন হলেও কিন্তু ভেক্টর রাশির পরিবর্তন হবে। মান ও দিক উভয়ের যদি পরিবর্তন হয় একই সাথে, তবুও তোমার ভেক্টর রাশির পরিবর্তন হবে। বেগ একটা ভেক্টর রাশি, আমরা সবাই জানি যে বেগ একটা ভেক্টর রাশি। দ্রুতি কিন্তু ভেক্টর রাশি না, নির্দিষ্ট দিক আমরা বলবো না, নির্দিষ্ট দিকের দ্রুতি বেগ বলি আমরা। অর্থাৎ বেগের কোনো দিক থাকলেও দ্রুতির কোনো দিক নেই। তাহলে এখানে দেখো, বেগ ভি, রৈখিক বেগ, বেগ ভি। আবারও বলছি, বেগ বললে রৈখিক বেগ ধরে নিবা, কৌণিক বেগ ধরো না যেন আবার। শুধু বেগ বললে আমরা রৈখিক বেগই বলবো। এখানে বেগ ভি, মানের পরিবর্তন হচ্ছে না, একই সমানই আছে। দেখো ভি 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 ভি, কিন্তু দেখো এখানে দিকটা এইদিকে, এখানে দিকটা এইদিকে, এখানে দিকটা এইদিকে, এখানে দিকটা এইদিকে, দিকের পরিবর্তন হচ্ছে। তার মানে কি, দিকের পরিবর্তন হলে সেটাকে আমরা সুষম বেগ বলতে পারবো? পারবো না। আমাদের সংজ্ঞা বলেছে সুষম বেগের মান এবং দিকের যদি পরিবর্তন না হয় তবেই তাকে আমরা সুষম বেগ বলতে পারবো। তাহলে এটাকে কি বলবো আমরা? সুষম দ্রুতি বলতে পারবো, অথবা কি বলতে পারবো? বেগের মান বলতে পারবো। বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। বেগের মান মানে কি? দ্রুতি। তাহলে আমরা কি সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান বলতে পারবো, কিন্তু সুষম বেগ বলতে পারবো না, ঠিক আছে? ফিজিক্স পড়ছো, ভালো করে পড়ো, বুঝে পড়ো, দিস ইজ ইম্পর্টেন্ট। না বুঝে না পড়ে লাভ নেই, মাথায় থাকবে না। বেগের মানের পরিবর্তন হচ্ছে না, দিকের পরিবর্তন হচ্ছে। দিকের পরিবর্তন হচ্ছে মানে ওই ভেক্টর রাশিটার পরিবর্তন হচ্ছে। ওই ভেক্টর রাশিটা আমাদের এখানে কনসিডারেবল ভেক্টর রাশি ইজ ভেলোসিটি, বেগ। বেগের পরিবর্তন হচ্ছে দিকের পরিবর্তনে। দিকের পরিবর্তন হচ্ছে মানে কি? বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তনের হারকে কি বলা হচ্ছে? ত্বরণ হচ্ছে। তাহলে এই ত্বরণটা কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে। কোন বরাবর? ব্যাসার্ধ বরাবর। এটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলছি, ঠিক আছে? তাহলে আমাদের সংজ্ঞাটা দেখো, আমরা তো সংজ্ঞা সরাসরি বলে ফেলি বই দেখে দেখে, যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে বৃত্তের কেন্দ্র অভিমুখে ব্যাসার্ধ বরাবর যে ত্বরণ ক্রিয়া করে তাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলে থাকি। দ্যাটস কারেক্ট, কোনো ভুল নেই। কিন্তু কেন? তাহলে আমার সুষম বেগে যদি চলে, সুষম বেগ বলবো না, সুষম দ্রুতিতে চলে, বা বেগের মান যদি পরিবর্তন না হয়, তাহলে শুধু দিকের পরিবর্তনের কারণে, বৃত্তাকার পথে চলমান কোন বস্তুর তাহলে কি বেগের দিকের পরিবর্তনের কারণে, মান বলবো না, কিন্তু বেগের দিকের পরিবর্তনের কারণে যে ত্বরণ ক্রিয়াশীল হয় কেন্দ্রের অভিমুখে ব্যাসার্ধ বরাবর, সেটাকে আমরা কেন্দ্রমুখী ত্বরণ বলি। ডিটেলসে বললাম, বলেছিলাম, ভুলে গেছো, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, স্যার এখানে তো ভি 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 ধরলেন, যদি ভি এর মানটা পরিবর্তনশীল হয়, V1, V2, V3, তখন কি করব? তখন কি কেন্দ্রমুখী ত্বরণ থাকবে না? তখন কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। ত্বরণ কেন বলছি? বল আর বল তো বিষয় না, ভর ইজিক্যাল টু বল ইজিক্যাল টু ভর গুণ ত্বরণ। যে বস্তুটা ঘুরছে সেটার সঙ্গে ত্বরণটা গুণ করলে আমি পেয়ে যাব হচ্ছে কেন্দ্রমুখী বল, ঠিক আছে? এখন এখানে V1, V2, V3, V4 দিয়েছি, মানে কি? বেগের মানটা পরিবর্তন, দিক পরিবর্তন, মান পরিবর্তন, দিক পরিবর্তন, মান পরিবর্তন। আমি এখানে বলেছি যে দিকের পরিবর্তন হলে কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, তাহলে এখানে তো ওই যে মানের পরিবর্তন হচ্ছে, দ্যাটস ওকে, দিকেরও তো পরিবর্তন হচ্ছে। তাহলে এটা হলো আমার মানের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, এটা আমার ডাজ নট ম্যাটার ফর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। মানের পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে না, এটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে দিকের পরিবর্তন হচ্ছে কিনা। বৃত্তাকার পথে চলমান কোন বস্তুর দিকের পরিবর্তন অবশ্যই হয়, অবশ্যই হয়। তাহলে কি হবে? কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। বৃত্তাকার পথে চলমান যে কোনো বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ অবশ্যই থাকবে, সেটা বেগের মানের পরিবর্তন হোক বা না হোক। এখন প্রশ্ন হচ্ছে,
এখানে আমার বেগের পরিবর্তন হয় নাই, এখানে আমার বেগের পরিবর্তন হয়েছে। তাহলে ডিফারেন্সটা কি? এখানে একটা বৃত্তের স্পর্শক বরাবর বেগ কাজ করছে, বৃত্তের স্পর্শক বরাবর বেগের মানের পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে আমাদের স্পর্শীয় ত্বরণ থাকবে না, স্পর্শীয় ত্বরণ থাকবে না। আর এখানে আমার কেন্দ্রমুখী ত্বরণ তো থাকবেই, সাথে স্পর্শীয় ত্বরণ থাকবে। তাহলে স্পর্শীয় ত্বরণটা যদি থাকে, আমি চিত্রটা আর একটা দাগে নিচ্ছি, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে স্পর্শীয় ত্বরণ মনে করো এই বরাবর হচ্ছে, আমি একটা যে কোনো বিন্দু নিলাম, কিন্তু এই বরাবর যে কোনো বিন্দু তুমি নিতে পারো, নট প্রবলেম। এটা আমি ব্যাসার্ধের সঙ্গে যোগ করে দিলাম। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এটাকে আমরা স্পর্শীয় ত্বরণ বলছি। এটাকে মানে এটাকে আবার বলো না যেটা স্পর্শীয় ত্বরণ। তোমাদের তো মনে হয় প্রশ্ন এবারটা মনে হয় তোমাদের সিলেবাস যেহেতু বাতিল হয়ে গেছে, নতুন সিলেবাস হয়েছে। গত ক্লাসে বলেছি, আবারও বলি, গতিবিদ্যা বাদ দিও না তোমরা নিজেরা। হ্যাঁ, গতিবিদ্যা বাদ দিলে তোমরা এগুলো যে ত্বরণ আমি পড়াচ্ছি, কেন্দ্রমুখী ত্বরণ, তোমাদের শাহজাহান তপনের বইয়ে গতিবিদ্যা অংশে আছে শেষের দিকে। কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ না পড়ে নিউটনের বলবিদ্যা এসে আবার দেখো কেন্দ্রমুখী বল আছে, তো নিয়ে কেন্দ্রমুখী ত্বরণ না পড়লে তুমি কেন্দ্রমুখী বলের কি পড়বা? কারণ এখানে আর কেন্দ্রমুখী বল লেখা নাই, কেন্দ্রমুখী ত্বরণ আর এক্সপ্লেইন করা নাই এখানে নিউটনের বলবিদ্যা। এটা হচ্ছে স্পর্শীয় ত্বরণ। বৃত্তের স্পর্শ ঘূর্ণনশীল বস্তুর বৃত্তের স্পর্শক বরাবর যে ত্বরণটা কাজ করে সেটাকে বলবো আমরা স্পর্শীয় ত্বরণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই বরাবর একটা ত্বরণ, এই বরাবর একটা ত্বরণ। ঠিক আছে, তাহলে এই দুইটা ত্বরণ এখন যদি তোমার হচ্ছে এই দুইটা ত্বরণের মধ্যে একটা আরেকটা কি কাজ করে বলো দেখি? এই বলতে পারো? নিট ত্বরণ কাজ করবে। এই যে এখানে একটা বল প্রয়োগ করেছি এই বরাবর, এখানে একটা বল প্রয়োগ করেছি এই বরাবর, তাহলে এটা লব্ধি বল একটা কাজ করবে না? লব্ধি বল থাকবে না, নিট বল থাকবে না? এই বরাবর একটা বল প্রয়োগ করেছি, এই বরাবর একটা বল প্রয়োগ করেছি, দুইটা বলের কি লব্ধি বল থাকবে। এই বরাবর বল প্রয়োগ করেছি, এই বরাবর বল প্রয়োগ করেছি। অর্থাৎ দুইটা বল যদি আমরা প্রয়োগ করি, দুইটা যে কোনো ভেক্টর রাশি যদি হয়, তাহলে আমাদের লব্ধি কিভাবে বের করি আমরা? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা দ্বারা বের করি আমরা, তারপরে নাই লব্ধির মান। তাহলে এখানে একটা ত্বরণ মানে কি? একটা ভেক্টর রাশি, এদিকে একটা ত্বরণ কাজ করতেছে, এই দুটা ত্বরণের একটা নিট ত্বরণ থাকবে, এটাকে আমরা বলছি নিট ত্বরণ। তাহলে আমাদের বৃত্তাকার পথে দেখো অনেকগুলা ত্বরণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর আমাদের এই বেগের মানের পরিবর্তনে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি স্পর্শীয় ত্বরণ, সেটা কাজ করে বৃত্তের স্পর্শক বরাবর। আর বেগের দিকের পরিবর্তনের কারণে যে ত্বরণটা হয় সেটাকে বলবো আমরা রৈখিক কেন্দ্রমুখী ত্বরণ, সেটা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। এই গেল আমার কেন্দ্রমুখী ত্বরণ। এখন এতগুলা কেন্দ্রমুখী ত্বরণ কেন বললাম? এখন আমি কেন্দ্রমুখী বল বের করব। তাহলে কেন্দ্রমুখী বল আমাদের A = v² ভাগ r পড়িয়েছি, r ওমেগা স্কয়ার পড়িয়েছি। এখন আমরা কেন্দ্রমুখী বলকে আমরা শুধু ওই যে বস্তুটা ঘুরছে বৃত্তাকার পথে তার সঙ্গে আমরা এটা গুণ করে দেব। কোন এটা গুণ করব? যেহেতু কেন্দ্রমুখী বল বের করছি, কেন্দ্রমুখী ত্বরণটা গুণ করব। ভরের তো আর কোনো পরিবর্তন নাই, বস্তু বৃত্তাকার পথে ঘুরুক আর হচ্ছে বস্তু রৈখিক পথে ঘুরুক, বস্তুর ভরের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা কেন্দ্রমুখী ত্বরণটা এখানে বসিয়ে দেবো, v² ভাগ r m r ওমেগা স্কয়ার। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, কেন্দ্রমুখী বলের রাশিমালা। হয় এটা দিয়ে বের করবো, নতুবা আমরা এটা দিয়ে বের করবো। যে কোনো একটা মনে রাখলেই হবে, কারণ আমাদের v = r ওমেগা আমাদের জানা আছে, এই জন্য আমরা আর অন্যদিকে যাব না। একটা মনে রাখতেই হবে, দুইটা মুখস্থ করার দরকার নেই। v এর জায়গায় r ওমেগা বসালে আমরা এটা পেয়ে যাব। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখন একটা কথা তো আমরা গতিসূত্রে বলেছিলাম, গতিসূত্র যে প্রত্যেকটা বলের একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল আছে, তাই না? প্রত্যেকটা বলের দুইটা বস্তু যখন সংজ্ঞা। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এখানে আমরা যে কেন্দ্রমুখী বলটা পড়লাম, কেন্দ্রমুখী বলের জন্য আমরা দেখো এখানে একটা সংযোগ দিয়েছিলাম, এই বস্তুটার সাথে এই বস্তুটার কেন্দ্রের সাথে একটা সংযোগ দিয়েছিলাম। কেন্দ্রমুখী বলটার জন্য কেন্দ্রের সাথে যে বস্তুটা ঘুরছে ওই কেন্দ্রকে কেন্দ্র করে, এই বিন্দুকে, ওই বিন্দুকে কেন্দ্র করে যে বস্তুটা ঘুরছে বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে, যে পথেই হোক,
উপবৃত্তাকার বৃত্তাকার দেখুন, বৃত্তাকার মানে একেবারে বৃত্ত হতে হবে তা না, বৃত্তের আকার হলেও হবে, কাছাকাছি হলেও হবে, ডিম্বাকারও বলতে পারো, যাক বৃত্তাকার আমরা বলে থাকি। তো যখন ঘুরবে তখন ওই সংযোগটা কিন্তু থাকার দরকার নেই। কেন্দ্রমুখী বলের জন্য সংযোগ যে থাকতেই হবে কেন্দ্রের সাথে সেরকম নাই। ফর এক্সাম্পল, আমরা একটা আঙ্গুলের মাথায় সুতার এক প্রান্ত বেঁধে অপর প্রান্তে একটা ভারী বস্তু যদি বেঁধে ঘোরাতে থাকি, এক্ষেত্রে কেন্দ্রমুখী বল অবশ্যই কাজ করবে, তাই না? কেন্দ্রমুখী বল কাজ করবে, সেটা হচ্ছে আঙ্গুলের উপর দেখবা যে টান লাগছে, ঠিক আছে, সেটা কেন্দ্রমুখী বল কাজ করছে। দেখো সুতার সাথে ওই বস্তুটার একটা, আমার আঙ্গুলটা হচ্ছে কেন্দ্র হিসেবে কাজ করবে, আর ওই বস্তুটা হচ্ছে কেন্দ্র থেকে আঙ্গুল থেকে সুতাটার যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে সুতা আঙ্গুল হচ্ছে কেন্দ্র এবং হচ্ছে আঙ্গুলের সুতার যে আরেক মাথা বস্তুর সাথে সংযুক্ত আছে, সেটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। সুতাটা হচ্ছে আঙ্গুল এবং বস্তুর মধ্যে সংযুক্ত অবস্থায় আছে, এক্ষেত্রে কিন্তু কেন্দ্রমুখী বল কাজ করছে বৃত্তাকার পথে ঘোরানো হলে। ওকে, পৃথিবী এখন ঘুরছে সূর্যের চারিদিকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এখানে কিন্তু দেখো সূর্যের সাথে পৃথিবীর কোনো দড়ি টড়ি এগুলো দেওয়া দিয়ে কোনো সংযোগ নেই, তারপরও কিন্তু তোমার হচ্ছে কাজ করছে, ঘুরছে। কিন্তু তাহলে অবশ্যই ঘুরছে মানে কি একটা কেন্দ্রমুখী বল কাজ করছে বলেই ঘুরছে। সূর্যের কোনো বিন্দুকে কেন্দ্র করে কোনো বস্তু যদি ঘুরে বৃত্তাকার পথে ঘূর্ণমান থাকে, তারপর আমার কেন্দ্রমুখী বল কাজ করবেই, আমরা আগেই বলে এসেছি কেন্দ্রমুখীকরণ কাজ করবেই। তাহলে এখানে আমার সংযোগের কোনো দরকার নেই, সংযোগ থাকলেও হবে, সংযোগ না থাকলে হবে। তাহলে হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশন হচ্ছে বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকলেই আমার কেন্দ্রমুখী বল কাজ করবে। বেগের মান পরিবর্তন হোক বা না হোক এটার উপর নির্ভর করবে না, সংযোগ বস্তুর সাথে কেন্দ্রের থাক বা না থাক এটার উপর নির্ভর করবে না, ঘুরলেই হয়েছে। তাহলে এখন হ্যাঁ বৃত্তাকার না, এই জন্য তো বললাম বৃত্তাকার না হলেও হবে, ঘুরলেই হবে। পৃথিবীর বাদ কি বলো দেখি? পৃথিবীর কক্ষপথটা মানে সূর্যের চারিদিকে কক্ষপথটা কিরকম বলো? উপবৃত্তাকার। উপবৃত্তাকার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? একজন বলো, পৃথিবী সম্পর্কে জানতে হবে, পৃথিবীতে থাকো। 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে ধরে নাও হচ্ছে সূর্য আর পৃথিবী এরকম ভাবে ঘুরে। উপবৃত্তাকার পথে ঘুরে মনে করো, হ্যাঁ। এখান থেকে এটা হচ্ছে তোমার হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, এটা পৃথিবী। সূর্যের তুলনায় একটু ছোট করে দেখাচ্ছি, কারণ আবার সূর্য মামা রাগ করবে, তাছাড়া যে আমাকে বড় করে ছোট করে দেখায় পৃথিবীকে বড় করে দেখানো হচ্ছে, তাই আমরা এখানে বিন্দুর মতো দেখাচ্ছি। সূর্যের তুলনায় পৃথিবী বিন্দু, সূর্যের তুলনায় পৃথিবী হচ্ছে 33 লক্ষ গুণ ছোট। পৃথিবীর তুলনায় সূর্য 33 লক্ষ গুণ বড়, ঠিক আছে, 33 লক্ষ গুণ বড়। চিন্তা করো কত গুণ বড়। এটা 15 কোটি কিলোমিটারের একটা পথ, এই পথে ঘুরছে, ঠিক আছে। তো এই 15 কোটি কিলোমিটারের মধ্যে একটু কম বেশি হলেও তোমার ওই বৃত্তাকারই ধরা যায়, বুঝতে পারছো? 15 কোটি কিলোমিটারের মধ্যে মনে করো 5 লক্ষ কিলোমিটার কম বেশি হয়েছে, এটা ব্যাপার না। 15 কোটি কোথায় আর 5 লক্ষ কোথায়, প্রায় বৃত্তাকার, বুঝতে পারছো? তো কক্ষপথ গুলা সাধারণত বৃত্তাকার হয়ে থাকে। কেপলার বলেছেন, কেপলারের সূত্র এখনো প্রযোজ্য আছে যে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো হচ্ছে বৃত্তাকার পথে ঘুরে, উপবৃত্তাকার পথে ঘুরে একটা ফোকাসে রেখে। ফোকাস মানে হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র তো বুঝো কি তোমরা? উপবৃত্তে 2টা উপকেন্দ্র থাকে, একটা হচ্ছে বাম পাশে একটা ডান পাশে, তোমাদের গণিতে আছে এগুলো। এই যে এটা একটা উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, ঠিক আছে, 2টা উপকেন্দ্র। আর বৃত্তের কিন্তু Yes, একটাই sir. কেন্দ্র থাকে, এটা হচ্ছে y axis, this one is x axis। এগুলো হচ্ছে তোমার উপবৃত্ত। আমি গণিত টনিত পড়াই তো, অনেকদিন থেকে গণিতের সাথে চর্চা করি, তো এই গণিতের সকল বিষয়গুলো আমার মোটামুটি জানা আছে তো। আচ্ছা,
ওকে, এই গেল ভূবৃত্তাকার পথ, এগুলো নিয়ে আমরা মহাকর্ষ বিকর্ষে আলোচনা করবো। কেন্দ্রমুখী বল নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর একটা জিনিস বলে রাখি, তোমাদের নাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আবিষ্কৃত, এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় তারার নাম কি বলো দেখি? ইউওয়াই স্কুটি, ইউওয়াই স্কুটি, স্কুটি না বানান ভুল হচ্ছে, SCUTI, বানানটা ভুল হচ্ছে কিনা জানি না। ইউওয়াই স্কুটি, এটার তুলনায় আবার সূর্য কিছুই না, একটা বিন্দুও না। কয়েক বিলিয়ন সূর্যের সমান এটা হচ্ছে আবার আয়তন, কয়েক বিলিয়ন সূর্য এর মধ্যে ঢুকানো যাবে, বুঝতে পারছো? ইউওয়াই স্কুটির মধ্যে এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আবিষ্কৃত হচ্ছে। এটা আবিষ্কৃত এ পর্যন্ত সবচেয়ে বড় তারা। বলতো পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম কি, একদিন বলতে পারবা? স্যার সূর্য। পৃথিবীর সবচেয়ে সূর্যের সবচেয়ে কাছের তারার নাম কি? সূর্য তো আমাদের আলফা সেন্টুরি। আলফা সেন্টুরাই, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবী থেকে আর বলো, আর হচ্ছে সূর্য থেকে বলো, ডাজ নট ম্যাটার। কারণ পৃথিবী থেকে দূরত্ব আমরা যদি যা বলি, সূর্য থেকে দূরত্ব তাই বলবো। কারণ এটা এত পরিমাণ দূরত্ব, 4.24 লাইট ইয়ার। এটা আমি কিলোমিটারে আর বলতে পারতেছি না, লাইট ইয়ার। লাইট ইয়ার মানে হচ্ছে আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান 9.46 গুণ 10⁻12 কিলোমিটার। এটা আর আমি প্রকাশ করতে পারতেছি না, 12 হয়ে গেছে। 10⁸ হলে হচ্ছে 10 লক্ষ হয়। 10⁸ মানে কি? তাহলে 10⁸ হলে এখানে 90 লক্ষ হতো, আচ্ছা 90 কোটি হতো 10⁸ হলে। 10⁻12 মানে কি? 90 এর সাথে গুণ করো 10⁻4, 946। আমি সাধারণ ভাবে লিখতেছি। 90 এর সাথে 4টা শূন্য নাও, 1 2 3 4 5 6, তাহলে এখানে কত হচ্ছে? 9 লক্ষ কিলোমিটার, 9 লক্ষ কোটি কিলোমিটার। 9 লক্ষ বলবো কেন, 9 লক্ষ কোটি কিলোমিটার। সূর্যের চাইতে, সূর্যের কাছের তারা সূর্য থেকে দূরত্ব কত? 9 লক্ষ কোটি কিলোমিটার। তো 9 লক্ষ কোটি কিলোমিটারের কাছে আমাদের সূর্য পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। যোগ করো আর বিয়োগ করো, আর গুণ বলবো না, যোগ করো আর বিয়োগ করো, ডাজ নট ম্যাটার। পৃথিবী থেকে যদি দূরত্ব বলো 9 লক্ষ কোটি কিলোমিটার, সূর্য থেকে বললো 9 লক্ষ কোটি কিলোমিটার। কোনটা আমি আর যোগ বিয়োগ করতেছি না, মানে এত পরিমাণ দূরত্ব সাথে যোগ করা বা বিয়োগ করা ব্যাপার না। তাহলে সূর্যের কাছের তারা সূর্য থেকে 9 লক্ষ কোটি কিলোমিটার দূরে। তোমাদের সময় কেটে যাবে, একটু মহাকাশ বিজ্ঞান সম্পর্কে দু একটা কথা বললাম।